সিরিয়াল কিলারের মতো সিরিয়াল বক্তব্য দিয়ে আসা একটি দলের যে বিভিন্ন নেতা মন্ত্রী তাদের এই একটা চিঠি একটা লিখে দিলে হয়ে গেল, এটাই শেষ তো স্যার? এটা চলবে তো স্যার? বলুন স্যার। কিশোর তোমার 2016 সালে মনে আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অনুব্রত মণ্ডলের মাথায় অক্সিজেনটা কম যায়, তখন সেই ব্যঙ্গ বিদ্রুপের ইয়েতেই অনুব্রত মণ্ডল বলেছিলেন হ্যাঁ দিদি ঠিকই বলেছেন যে তার মাথায় বলে অক্সিজেন কম যায়, এটা বলে মেডিকেল প্রুফও রয়েছে। এবার ঘটনা হচ্ছে যে তুমি আইসি কে যেভাবে, এটা আমি একটু ঠিক করে দিই, উনি কিন্তু আইসি আর লিটন হালদার, এবার তাকে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হলো তা হয়তো এই অক্সিজেনের কম আছে। এবার নিশ্চিতভাবে চাপে পড়ে সে আইসির মানে মা তার স্ত্রী কাকে নিয়ে সে বলেনি। সুতরাং এই যে অকথা কুকথা বাইরে গিয়ে মানে যেটা করছে যেটা হচ্ছে কিন্তু মানে তার কাছে কোন রকম নির্দেশ যদি পৌঁছয় যে তিনি ক্ষমা চেয়ে নেবেন তারপরে সব ঠিক হয়ে যাবে, তাহলে পুলিশ বাহিনীর এই ঠুটো জগন্নাথ হয়ে যে থাকে তার কারণও এটা যে আজকে আইসিকে যে ফোনালাম সেটা যদি কোনোভাবে ভাইরাল না হতো তাহলে তিনি ক্ষমা চাইতেন না। তার মানে তাকে আবার জেলে ঢুকিয়ে অক্সিজেন সরবরাহ করলে তাহলে হয়তো তিনি আবার সঠিক পথে আসবেন। এবং আরেকটা অ্যাড করতে চাই কিশোর, রিসেন্টলি মালবাজারে আগের গুলো নিয়েও কথা বলি স্যার আমরা, আগের বক্তব্যগুলো তো ভুলে গেলে চলবে না, এটা তো একটা ইনসিডেন্ট নয়। এই আগের বক্তব্য, অখিল গিরির বক্তব্য, কল্যাণ ব্যানার্জির ক্যারিকেচার, এগুলো সব ভুলে গেলে কি করে চলবে স্যার? না আমি একটা অ্যাড করতে যাই যে মালবাজারে রিসেন্টলি ডাম্পার মাফিয়ারা যখন সাংবাদিকদের উপর আক্রমণ করলো, পুলিশ কেস দিয়েছে কাদের উপর? যারা এই তাদেরকে রক্ষা করার জন্য গিয়েছিল, অপহরণের কেস। আমি এটাই বলতে চাইছি যে পুলিশ যতদিন এই কুপমণ্ডুক থাকবে, এই সব নেতা যারা নেতার পর্যায়ে পড়ে না তাদেরকে গ্রহণযোগ্যতার জায়গায় নিয়ে যাবে। এবং আমাদের সবচেয়ে বড় কথা, অনুব্রত কি বলেছে যে দিদির পুলিশের কাছে আমি ক্ষমা চাইতে রাজি। দিদির পুলিশ কোথা থেকে হলো? তিনি পুলিশ মন্ত্রী হতে পারে, কিন্তু পুলিশ প্রশাসন আর পুলিশ মন্ত্রী দুটো আলাদা। মানে সে পুলিশ মন্ত্রী হলেই তার জন্য তার কাছে ক্ষমা চাইবো। বেশ স্যার, একটু সঙ্গে থাকুন। আমি হুমায়ুন কবির আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাইকটা একবার ব্যাক টু ব্যাক শোনাতেই হবে আমার এই মুহূর্তে ওনাদের বক্তব্যটা। তার কারণ হচ্ছে ওনাদের বক্তব্যটাও গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি এই আলোচনা শুধুমাত্র অনুব্রত মণ্ডলের গতকালের বক্তব্যটা বা ভাইরাল হওয়া বক্তব্যটা নিয়ে নয়, এটা একটা সিস্টেম নিয়ে, এটা একটা অভ্যাস নিয়ে, এটা একটা নীতি নিয়ে, এটা রীতি নিয়ে, এটা ইতিহাস নিয়ে। একটি দলের ইতিহাস, কিভাবে সেই দল কথা বলে, ভাষাটা কি, ধরনটা কি, দেখুন। হিন্দুদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে, ওদের অলসতা আছে, ওদের ঢিলেমি থাকে। তারা মাছ ভাত খেয়ে আরাম করবে, 2 ঘন্টা আরাম করে পরে 4টের সময় এসে খোঁজ। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? একদম শেষে আমি প্রত্যেকের কাছে যাব, 30 সেকেন্ড করে দেবো। আমি বলবো, অনুরোধ করব শুধুমাত্র অনুব্রত মণ্ডলে স্টিক না করে থেকে আমরা এই ইতিহাসটা, এই সিস্টেমটা নিয়ে একবার কথা বলি, এই প্রবণতাটা নিয়ে একবার কথা বলি। এই প্রবণতাটা চলবে, মানুষ ভোট দেবে, হয়তো তারা বসবেন আবার আসনে, কিন্তু এটা চলবে। এটাও কি মেনে নেওয়া যায়? এটাও কি গণতন্ত্র? যা ইচ্ছা বলা যায়? আমি শুরু করব শঙ্কুদার থেকে, প্রত্যেকের কাছে যাবো। শঙ্কুবাবু বলুন, 30 সেকেন্ড। প্রথমেই বলবো যে রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ কর্তার বাড়িতে কাকিমা আছেন, তিনি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিভাগে খুব উচ্চ পদে কাজ করেন। তিনি আজকে বলেছেন যে পারিবারিক সম্মান রেখে এই বাংলাতে কাজ করা সত্যি তাদের পক্ষে কষ্টকর হচ্ছে। এই কমিউনিকেশন তিনি প্রকাশ্যে দিতে ভয় পাচ্ছেন, যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। আমি তৃণমূলের কাছে জানতে চাই এর দায় কার? অবশ্যই এসব নিয়ে প্রশ্ন করাই বৃথা, কারণ শেষ করব তার একটাই মাত্র বক্তব্য দিয়ে। তিনি লোকসভায় বলেছিলেন চু কিট 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 কিট। একজন এমপি তিনি যদি লোকসভাতে ঢুকে চু কিট কিট খেলেন, তার রিয়াকশন যদি এভাবে আসে, তার বক্তব্যে যদি চু কিট কিট ফুটে ওঠে, তাহলে আপনি বুঝুন সেই দলের সিরিয়াসনেস এবং তার অ্যাপ্রোচ
তার ডিএনএ, তার বিহেভিয়ার নিয়ে আমরা কতটা পরিমাণ বিশ্বাসযোগ্যতার জায়গায় থাকতে পারি। বেশ, থ্যাংক ইউ স্যার। বলুন অনির্বাণ বাবু। যারা ঘরের কাজ রাস্তার উপর করে থাকে তারা বা তাদের চিয়ার লিডারদের থেকে মনে হয় না এই কে কি বলেছে তার শালীনতা ইত্যাদি কদর্যতা নিয়ে প্রচুর জ্ঞান কিছু নেওয়ার আছে। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন করেছেন, অত্যন্ত খারাপ করেছেন, অন্যায় করেছেন, দল শোকজ করেছে, তিনি দুঃখ প্রকাশ করেছেন, এরপর যা হবে হবে। তার মানে এই নয় যে রাস্তায় যারা এইসব কর্ম করে বেড়ায়, আবার ক্যামেরার সামনেও করে বেড়ায়, তাদের থেকে আমরা এইসব পরামর্শ বা জ্ঞান শুনবো বলে তাদের হয়ে চিয়ার লিডিং যারা করে তারা ওটা ভেবে দেখবেন যে লাজ লজ্জা থাকলে সেটা করা উচিত কিনা। বেশ, কাজীদা 30 সেকেন্ড। খুব গুরুত্বপূর্ণ, দলের বিরুদ্ধে বললে উনি খেপে যান, অর্থাৎ পুলিশ তার দলের পক্ষেই বলবে। এটা পরিষ্কার হয়ে গেছে অনুব্রতর কথায় যে শাসক দলের পক্ষে পুলিশ বলতে বাধ্য, নাম্বার 1। আর যদি ক্ষমা চাইতে হয় দলের কাছে, কেন দলের কাছে তো কিছু করেনি, করেছে লিটনের মা, লিটনের স্ত্রীর কাছে। বোলপুর থানা থেকে লিটনের যে বাড়ি অতটা পর্যন্ত নাক্ষর দিয়ে গিয়ে ক্ষমা চাইতে হবে ওর স্ত্রীর কাছে এবং মায়ের কাছে, এটা হচ্ছে ক্ষমা চাওয়ার পদ্ধতি। নাম্বার 3, আমি ওই সিদ্দিকুল্লাহ সাহেবকে বলি, আপনি টাইট দেবেন তো কলকাতা শহরে এসে এই ওয়াকআপটা বন্ধ করে দিয়েছে আপনাদের সেই সাদের ওয়াকআপ, দিল্লি যেতে বলেছে, একটু কালীঘাটকে টাইট করে দিন, দেখি কত বাপের ব্যাটা হচ্ছেন আপনি, কত বড় ক্ষমতাশালী নেতা হচ্ছেন দেখেনি আপনি, একটু দিদিকে টাইট করে দিন, একটু কালীঘাটকে টাইট করে দিন, কারণ ওয়াকআপ দিয়ে আন্দোলন করা বন্ধ করে দিয়েছে, তাহলে বুঝবেন আপনি মুসলমান সমাজের কেউ না বাবু কোরআনের একটা। বেশ, মহারাজ 30 সেকেন্ড। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে প্রথমে টাইট দেওয়া করিয়ে মুর্শিদাবাদে হরগোবিন্দ আর চন্দনের অকাল মৃত্যুর পরে 15 থেকে 20 দিন বাদে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে, সেই মুখ্যমন্ত্রী কিশোরয় ভুললে চলবে না, যিনি নামাজের দিনে রেড রোডের মুসলিম সমাজের নামাজের মঞ্চ থেকে বলেছিলেন সরকার আপনাদের সাথে আছে, প্রশাসন আপনাদের সাথে আছে, কাউকে ভয় পাওয়ার দরকার নেই। সেই মুখ্যমন্ত্রী দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়ে যখন দাঁড়িয়ে বলছেন হরগোবিন্দ দাস আর চন্দন দাসের পরিবারকে কেউ বা কারা নাকি অপহরণ করে গেছে, যেটা সর্বৈব মিথ্যা, তারা স্বইচ্ছায় কলকাতা এসেছিলেন, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, সেই হরগোবিন্দ চন্দন দাস সহ অগণিত মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুরের হিন্দুদের যাদের বাড়ি ঘর ধ্বংস হয়েছে, যাদের মা বোনের সম্ভ্রম চলে গেছে, যারা রাতের অন্ধকারে নদী টপকে পালিয়ে গিয়েছে, তাদেরকে কি ক্ষতিপূরণ দিতে পেরেছেন? আর তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহদের দিয়ে টাইট দিয়ে আবার ক্ষতের প্রলেপ লাগিয়েছেন। এ পরম্পরা সহজে যাওয়ার নয়, এ পরম্পরা যাবে না। বেশ, 30 সেকেন্ড সুকান্ত বাবু। উদয়ন গুহ থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে অনুব্রত, প্রত্যেকের হয়তো দলের নিয়ন্ত্রণ তাদের উপর নেই, না হলে দল এটাকে করাতে চাইছে। এবার এই শুধুমাত্র ক্ষমা চেয়ে তার কি হতে পারে? ক্ষমা চেয়ে কি এই যে আজকে আইসিকে যে ফোনে কথা বলা হলো, যে অশ্রাব্য গালিগালাজ করা হলো তার মাকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে, তারপর সেই রাজনৈতিক সংস্কৃতি, তুমি যে উত্তরটা চাইছো, এই দলটির রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই কারণেই এদের নেতাদের কোনো রকম অনুশাসন নেই, এই ধরনের বক্তব্য তারা সব সময় রাখে এবং পুলিশদের ওরা কৃতদাস মনে করে। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রত্যেককে। আমাকে এখানে শেষ করতেই হচ্ছে, আমি এই প্রশ্ন রেখে শেষ করছি যে একটা হয় ঘটনা, যে একটা কিছু হয়ে গেছে, একটা কিছু এই মুহূর্তে হয়েছে, সেটা হয়নি আগে কখনো, অর্থাৎ বিচ্ছিন্ন ঘটনা। আরেকটা হয় একটা রীতি, একটা সিস্টেম, একটা ঘটনা যেটা বারবার হচ্ছে, সেটাকে তো বিচ্ছিন্ন বলা চলে না এবং সেটা নিয়ে একটা ক্ষমার চিঠি দেওয়াও চলে না। মহিলাদের আক্রমণ করা, কারুর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা, অথবা কাউকে ফোন করে অশ্রাব্য গালিগালাজ দেওয়া, অথবা দেশবিরোধী কথা বলা, অথবা হিন্দু বিরোধী কথা বলা, এই প্রত্যেকটা উদাহরণ একটা দলের মধ্যে থেকে যদি উঠে আসে, তাহলে দলের কোথাও বেসিক জায়গায় সমস্যা হচ্ছে কি, সেই সমস্যাটা মেটাবেন কে? দলের নেতা নেত্রীরা। দলের নেত্রী যদি নিজেই বলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে, তাহলেও তো সমস্যা। তাহলে কে কাকে কারেক্ট করবেন? নেত্রীকে বাকি দলীয় কর্মীরা করবেন, না নেত্রী বাকি দলীয় কর্মীদের এবং নেতা মন্ত্রীদের করবেন? সেই প্রশ্নটা আমাদের মনে থাকছে, কিন্তু এটা চেঞ্জ হওয়া প্রয়োজন, এটা পরিবর্তন হওয়া প্রয়োজন। পরিবর্তন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ক্ষমতায়, এবার কি পরিবর্তন প্রয়োজন তৃণমূলের ভিতর? কারণ আর তো নেওয়া যাচ্ছে না, কান দিয়ে রক্ত বেরোচ্ছে। অনেক ধন্যবাদ। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।